কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো জাতিসংঘ কেবল এক পক্ষের কথা শোনেননি। তারা বিগত সরকারের প্রভাবশালী 4 জন মন্ত্রী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলেন। তাদের তদন্ত দলে একজন ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, যিনি 11টি হাসপাতালে গিয়ে 153টি মেডিকেল কেস ফাইল বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন। সালের জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তার ফলাফল আমাদের কম বেশি সবারই জানা। কিন্তু এই প্রতিবেদনটির উপসংহার বা দাবিগুলো কতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা জানা যে এই প্রতিবেদনটি কোন প্রক্রিয়ায় বা মেথোডোলজিতে তৈরি করা হয়েছে। প্রায়ই শোনা যায় যে এই প্রতিবেদনটি একপাক্ষিক বা কেবল এক পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা, অথচ জাতিসংঘের এই তদন্ত প্রক্রিয়ার গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায় এটা ছিল একটা বিশাল কর্মযজ্ঞ, যেখানে তথ্যের সত্যতা যাচাইয়ে কোনো ধরনের আপোষ করা হয়নি। এই তদন্তের শুরুটা হয়েছিল তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনাকে দেওয়া জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভোলকার তুর্কের একটা চিঠির মাধ্যমে। 23 জুলাই 2024 সেই চিঠিতে তদন্তের প্রস্তাব দেওয়া হলেও তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তাতে সাড়া দেয়নি। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর 14 আগস্ট জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। 16 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই তদন্তের পরিধি ছিল 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত। এর আগেও জাতিসংঘ মায়ানমার বা পূর্ব তিমুরের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে এই ধরনের শতাধিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করেছে, ফলে তাদের তদন্ত পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও পরীক্ষিত। এই তদন্তের সবচেয়ে শক্তিশালী দিক ছিল এর ইন্টারভিউ বা সাক্ষাৎকার প্রক্রিয়া। তদন্ত দলটি 230 জনেরও বেশি মানুষের সাথে সরাসরি কথা বলেছে। এর মধ্যে যেমন ছিল আন্দোলনের সম্মুখসারী ছাত্র ও সাধারণ মানুষ, তেমনি ছিলেন চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো জাতিসংঘ কেবল এক পক্ষের কথা শোনেননি। তারা বিগত সরকারের প্রভাবশালী 4 জন মন্ত্রী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলেন। এমনকি ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েও তারা অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের সাথে একান্তে কথা বলেছেন, যাতে কোনো পক্ষই তাদের বক্তব্য দেওয়া থেকে বঞ্চিত না হয়। কেবল মানুষের মুখের কথায় বিশ্বাস না করে জাতিসংঘ বৈজ্ঞানিক ও ফরেনসিক প্রমাণের উপর জোর দিয়েছে। তাদের তদন্ত দলে একজন ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, যিনি 11টি হাসপাতালে গিয়ে 153টি মেডিকেল কেস ফাইল বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন। তিনি 29 জন আহত ব্যক্তিকে সরাসরি পরীক্ষা করেছেন এবং বুলেটের ক্ষত ও ইনজুরির ধরন দেখে অস্ত্রের প্রকৃতি শনাক্ত করার চেষ্টা করেছেন। এই ফরেনসিক বিশ্লেষণের সাথে একজন অস্ত্র বিশেষজ্ঞ বা ওয়েপন্স এক্সপার্ট যুক্ত ছিলেন, যিনি ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে কোন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল তার একটা অকাট্য চিত্র দাঁড় করিয়েছে। ডিজিটাল যুগে ভিডিও এবং ছবি তদন্তের একটি বড় হাতিয়ার। জাতিসংঘ সাধারণ মানুষ ও পেশাদার সাংবাদিকদের কাছ থেকে পাওয়া হাজার হাজার ছবি এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিল। তাদের নিজস্ব মনিটরিং টিম 20 জুলাই থেকেই এসব তথ্য সংরক্ষণ শুরু করে। তবে ফেসবুক বা ইন্টারনেটে পাওয়া প্রতিটি তথ্যই তারা সরাসরি গ্রহণ করেনি। প্রতিটি ভিডিও বা ছবির সত্যতা এবং সময়কাল যাচাই করার জন্য জাতিসংঘের একটি নিজস্ব কাঠামো, মানদণ্ড বা স্ট্যান্ডার্ড আছে। কেবল সেই সব ম্যাটেরিয়ালই তারা গ্রহণ করেছে যেগুলো এইসব যাচাই বাছাই উত্তীর্ণ হতে পেরেছে। সবশেষে এই তদন্তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তথ্যের আদান প্রদান বা ট্রাঙ্কুইলেশন। জাতিসংঘ কোনো একটি একক তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়নি। তারা প্রতিটি ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষদর্শীর বয়ান, মেডিকেল রেকর্ড, ভিডিও ফুটেজ এবং সরকারি দপ্তরের তথ্যের মধ্যে সামঞ্জস্য খুঁজেছে। যখন একাধিক স্বতন্ত্র উৎস থেকে একই ধরনের তথ্য বা প্রমাণ পাওয়া গেছে, তখনই কেবল তারা সেটাকে চূড়ান্ত সত্য হিসেবে প্রতিবেদনে স্থান দিয়েছে। সুতরাং এই রিপোর্টটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ইচ্ছায় তৈরি হয়নি, বরং এটি এক পাহাড় সমান যাচাইকৃত তথ্যের একটি বস্তুনিষ্ঠ প্রতিফলন। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর সত্য উন্মোচনে এই তদন্ত প্রক্রিয়াটি বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষার এক অনন্য দলিল হয়ে থাকবে। আমাদের এই পর্বের গবেষণায় সহায়তা করেছে ব্রেইন ও ডক্টর হাসানুজ্জামান শ্যামলের গবেষণা। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।